হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে প্রতিবেদন নিয়ে শুনানি আজ। দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি ইসহাকদারের। সাত জেলায় হতে পারে ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি। গাজা সিটির ভেতরে ঢুকলো ইসরায়েলি বাহিনী, নিহত 63 ফিলিস্তিনি। এবং 2 গোলে পিছিয়ে পড়ে শেষ মুহূর্তে নাটকীয় জয় বার্সার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ বেলা 11টার সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। মশলা বদলে ফেলেছে, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। চলে যাচ্ছি পুরো খবরে। আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত গুম, হত্যা ও নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 11 আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের বিষয়ে শুনানির জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দিন ধার্য রয়েছে আজ। রোববার ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এ সংক্রান্ত বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। ট্রাইব্যুনালের অন্য 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এর আগে গত 24 জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আরও 2 মাস বাড়ানো হয়। তার এই ধারাবাহিকতায় গুম হত্যার অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 11 আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 24 আগস্ট দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাংলাদেশ সফরে এসে রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার। 3 দিনের সফরের প্রথম দিন শনিবার বিকেলে তিনি ঢাকায় পাকিস্তান হাইকমিশনে বিএনপি, বাংলাদেশ জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেন। ঢাকার একটি হোটেলে এই বৈঠকগুলো একের পর এক অনুষ্ঠিত হয়। এই বৈঠকগুলোর বিষয়ে এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকার পাকিস্তান হাইকমিশনে বিএনপির 6 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার। বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ইসহাকদার। বৈঠকে আঞ্চলিক সহযোগিতা প্রসঙ্গ বিশেষভাবে আলোচনায় উঠে আসে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মতো সংবেদনশীল এলাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অকশন শেড থেকে উধাও হয়েছে 10টি উড়োজাহাজের চাকা। কোটি টাকার সম্পদ এমনভাবে গায়েব হওয়ায় উঠেছে নিরাপত্তা ও দুর্নীতির প্রশ্ন। বিষয়টি নিয়ে ইতোমধ্যে 2 কর্মীকে বরখাস্ত তদন্ত কমিটি গঠন করেছে বিমান কর্তৃপক্ষ। তবে ব্যবহার অনুপযোগী এসব চাকার পেছনের রহস্যজনক লেনদেনের উদ্দেশ্য নিয়েই এখন চলছে জোর আলোচনা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মতো অত্যন্ত সংবেদনশীল এলাকায় ঘটেছে এক অবিশ্বাস্য চুরির ঘটনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অকশন শেড থেকে উধাও হয়ে গেছে 10টি উড়োজাহাজের চাকা, যার প্রতিটির মূল্য $5 থেকে $15,000। এ ঘটনায় যে প্রশ্ন উঠেছে তা হলো, অব্যবহৃত হলেও কোটি টাকার সম্পদ এত সহজে কিভাবে গায়েব হয়ে গেল। ঘটনার সূত্রপাত শনিবার। হ্যাঙ্গার কমপ্লেক্সের পাশে রাখা 10টি আনসার্ভিসেবল টায়ার হঠাৎ করেই উধাও হয়ে যায়। পরদিন বিমানের সহকারী ব্যবস্থাপক মোশারেফ হোসেন বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি করেন। সেখানে উল্লেখ করা হয় চাকাগুলো নিখোঁজ, তবে সরাসরি চুরির কোনো অভিযোগ আনা হয়নি। তদন্তে উঠে আসে বিমানের 2 কর্মী অনুমতি ছাড়াই সেগুলো ইউএস বাংলা এয়ারলাইন্সের কাছে দিয়েছেন।
বিমানের মহাব্যবস্থাপক ABM রওশন কবির জানান, ঘটনায় সংশ্লিষ্ট 2 কর্মকর্তাকে ইতোমধ্যেই বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি গঠন করা হয়েছে 4 সদস্যের তদন্ত কমিটি, যারা শুধু চাকাগুলোকে গায়েব হওয়ার রহস্যই নয়, বরং গেল 1.5 মাসে ঘটে যাওয়া সব কারিগরি সমস্যাও খতিয়ে দেখবেন। তবে রহস্য আরও ঘনীভূত হয় US বাংলার প্রতিক্রিয়ায়। সংস্থাটির মহাব্যবস্থাপক মোহাম্মদ কামরুল ইসলাম স্পষ্টভাবে জানান, ব্যবহার উপযোগী টায়ার কোনো কাজেই দরকার হয় না, বরং মেয়াদ উত্তীর্ণ হলে তা ট্রাকে ভরে আবর্জনা হিসেবে বাইরে পাঠিয়ে দেয়া হয়। আমাদের মনে প্রশ্ন জাগে, নষ্ট চাকার পেছনে এত বড় লেনদেনের উদ্দেশ্য আসলে কি ছিল? জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে দলটি। শনিবার রাতে দলের যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নৈতিক স্থলনজনিত অভিযোগে গত 17 জুন সারওয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল। সারওয়ার তুষার দপ্তর মারফত আহ্বায়ক, সদস্য সচিব, রাজনৈতিক পর্ষদ ও এনসিপি শৃঙ্খলা কমিটি বরাবর ওই নোটিশের লিখিত জবাব দেন। জবাব বিশ্লেষণ করে একান্ত ব্যক্তিগত যোগাযোগের এই ঘটনাটি নারীর প্রতি সংবেদনশীলতা এবং ন্যায় বিচারের স্বার্থে এনসিপি গভীর পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেয়। সাংগঠনিক নির্দেশ মোতাবেক দেশব্যাপী জুলাই পদযাত্রা, জাতীয় ঐক্যমত্য কমিশনে এনসিপিকে প্রতিনিধিত্ব করা, মিডিয়ায় দলের অবস্থান তুলে ধরা, নরসিংদীতে এনসিপির পদযাত্রায় অনুপস্থিত থাকা সহ পার্টির সকল সাংগঠনিক কর্মকাণ্ড থেকে তিনি বিরত থাকেন। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। 1862 সালে কলকাতা থেকে চুয়াডাঙ্গার উপর দিয়ে রেলপথে প্রথম ট্রেন চলাচল শুরু হয়। সেই থেকে ট্রেন চলাচল রয়েছে। রেলওয়ের তথ্য মতে চুয়াডাঙ্গা জেলায় 30টি বৈধ গেট রয়েছে। এর মধ্যে 15টি গেটে গেটম্যান নেই, যার কারণে বৈধ গেটগুলো মৃত্যুকূপে পরিণত হচ্ছে। চুয়াডাঙ্গা সদর উপজেলার আমিরপুর গ্রাম। সহজে চলাচলের জন্য রেল লাইনের ওপর দিয়ে রাস্তা তৈরি করেছেন ওই গ্রামের মানুষ। সেখান দিয়ে শিক্ষার্থী, পথচারী সহ ছোট বড় যানবাহনগুলো নিয়মিত চলাচল করে। সম্প্রতি 8 জুলাই অরক্ষিত ওই রেলগেটে ট্রেনে কাটা পড়ে একই গ্রামের জীবন আলী নামের এক যুবকের মৃত্যু হয়। আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেন আলমডাঙ্গা থেকে চুয়াডাঙ্গা অভিমুখে আসছিল। সেটি খেয়াল না করেই রেল লাইনের উপর উঠে পড়েন জীবন। ট্রেনের ইঞ্জিনে জড়িয়ে জীবন আলীর মরদেহ প্রায় 100 মিটার দূরে চলে যায়। এতে মরদেহটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনার পর স্থানীয়রা আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি আটকে অবরোধ করেন। এখানে স্থায়ীভাবে রেলগেট ও গেটম্যানের দাবি তোলেন তারা। জেলাধীন 30টি লেভেল ক্রসিং গেট আছে, এর মধ্যে 15টিতে জনবল আছে, 15টিতে জনবল নেই। অবৈধ গেট সমূহ যে সমস্ত লোকজন পায়ে হেঁটে রাস্তা তৈরি করেছে, তা সেই সমস্ত রাস্তায় চিহ্নিত ব্যবস্থা চলতেছে। শুধু জীবন আলী নয়, এভাবে গত 7 মাসে চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে ট্রেনে কাটা পড়ে 9 জনের মৃত্যু হয়েছে। অনুমোদনহীন অরক্ষিত রেলগেট, ত্রুটিযুক্ত ব্যারিয়ার, গেটম্যানের স্বল্পতা সহ নানা সমস্যার মধ্য দিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে চুয়াডাঙ্গার রেল ক্রসিংগুলো। অবৈধ রেলগেটগুলোতে দায়সারাভাবে একটি সাইনবোর্ড টাঙিয়ে রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ। গেট ও গেটম্যান না থাকা রেল লাইনের উপর দিয়ে চলাচল করা পথচারী, ছোট বড় যানবাহন, বিভিন্ন ধরনের প্রাণীর অবাধ বিচরণ রয়েছে। স্থানীয়রা বারবার বিষয়টি নিয়ে কর্তৃপক্ষকে তাগাদা দিলেও হচ্ছে না সমাধান। রেলওয়ের তথ্য মতে চুয়াডাঙ্গা জেলায় 30টি বৈধ গেট রয়েছে। এর মধ্যে 15টি গেটে গেটম্যান নেই, যার কারণে বৈধ গেটগুলো মৃত্যুকূপে পরিণত হচ্ছে। এছাড়া 5টি অবৈধ গেট রয়েছে। রেলপথের উপর দিয়ে চলাচলের জন্য মানবসৃষ্ট আরও 25টি রাস্তা রয়েছে। খুলনা থেকে ছেড়ে আসা আন্তনগর, মেইল ও পণ্যবাহী ট্রেন দিনরাত চলাচল করছে চুয়াডাঙ্গার ওপর দিয়ে। গেটের কাছে থাকা দোকানি ও সাধারণ মানুষ গেটম্যানের দায়িত্ব পালন করেন ট্রেন আসা যাওয়ার সময়। 1862 সালে কলকাতা থেকে চুয়াডাঙ্গার ওপর দিয়ে রেলপথে প্রথম ট্রেন চলাচল শুরু হয়। সেই থেকে ট্রেন চালু রয়েছে। বর্তমানে এই রেলপথ দিয়ে আন্তনগর, মেইল ও পণ্যবাহী ট্রেন চলাচল করছে দেশের বিভিন্ন জেলায়। ট্রেনে যোগাযোগ সহজ হওয়ায় মানুষও অনেকটা নির্ভরশীল হয়ে পড়েছে এর ওপর। এ জেলায় রেলপথ রয়েছে প্রায় 40 কিলোমিটার। স্থানীয়রা জানান, চুয়াডাঙ্গা আমিরপুর এলাকা সহ বিভিন্ন স্থানে দুর্ঘটনা ঘটে। সহজে যাওয়ার জন্য মানুষ রেল লাইনের ওপর দিয়ে চলাচল করে। যেখানে মানুষের চলাচল বেশি, সেখানে রেলগেট নির্মাণ ও গেটম্যান প্রয়োজন। তাহলে দুর্ঘটনা হ্রাস পাবে। দেশের 7 জেলার ওপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
রোববার ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা সতর্ক বার্তায় আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়া অফিসের সামুদ্রিক সতর্ক বার্তায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আগামী সোমবারের মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজা সিটির ভেতরে আরো অগ্রসর হয়েছে ইসরায়েলি সেনারা। একদিনের হামলায় অন্তত 63 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এদিকে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করেছে, যা মধ্যপ্রাচ্যে প্রথম। গাজা সিটির আরো গভীরে প্রবেশ করেছে ইসরায়েলি সেনারা। এ সময় ইসরায়েলি হামলায় একদিনে অন্তত 63 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসা সূত্র। নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। শনিবার আল জাজিরা আরাবিকের পাওয়া ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি ট্যাঙ্ক গাজার সাবরা এলাকায় ঢুকে পড়েছে। সাবরা শহর জেইতুন অঞ্চলের কাছে অবস্থিত, যা গত 1 সপ্তাহ ধরে অব্যাহতভাবে ইসরায়েলি বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। শনিবার দিনের শুরুতে দক্ষিণ গাজার খান ইউনিসের উত্তর পশ্চিমের আস্তা এলাকায় বাস্তুচ্যুত পরিবারগুলোর তাঁবুতে গোলাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 16 জন নিহত হন, যাদের মধ্যে 6 জন শিশু। একই দিন মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে অন্তত 22 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। খান ইউনিসের দক্ষিণ পূর্বে মোরাক অ্যাক্সিসের কাছে একজন ও ইসরায়েল নিয়ন্ত্রিত নেটজারিন করিডোরের কাছে আরেকজন ফিলিস্তিনি ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় অপুষ্টি ও অনাহারে আরও 8 জন মারা গেছেন, যাদের মধ্যে 2 জন শিশু। ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে এই পর্যন্ত অনাহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 281 জনে। তাদের মধ্যে অন্তত 114 জন শিশু। শুক্রবার জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করেছে। এটি মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণার ঘটনা। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এই পরিস্থিতিকে মানবসৃষ্ট বিপর্যয় বলে বর্ণনা করেছেন। They can violate United Nations Charter. They can turn a blind eye to international human rights conventions or the decisions of international courts. বিশ্বব্যাপী ক্ষুধা নিরীক্ষা সংস্থা আইপিসি জানিয়েছে, গাজায় প্রায় 5,14,000 মানুষ দুর্ভিক্ষে ভুগছে। সেপ্টেম্বরের শেষ নাগাদ এই সংখ্যা বেড়ে 6,41,000-এ পৌঁছাতে পারে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জাতিসংঘের এই ঘোষণা প্রশংসনীয় হলেও অনেক দেরিতে এসেছে। তাদের ভাষায়, অনাহারের প্রকৌশল গণহত্যার অংশ, যার মধ্যে স্বাস্থ্য খাত সহ বিভিন্ন খাত ধ্বংস, গণহত্যা ও প্রজন্ম নিশ্চিহ্ন করার নীতি অন্তর্ভুক্ত। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমর্থনে গত 27 মে থেকে ইসরায়েল নিজস্ব সহায়তা সরবরাহ ব্যবস্থা চালু করেছে। তবে জাতিসংঘ প্রধান ত্রাণ সংস্থাগুলো একে অবৈধ ও মানবিক নীতির পরিপন্থী বলে প্রত্যাখ্যান করেছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। পারফরমেন্সের সঙ্গে ভাগ্যকেও সঙ্গে পেল বার্সেলোনা। লা লিগা লেভান্তের মাঠে খেলতে গিয়ে প্রথমার্ধেই 2 গোল পিছিয়ে পড়েছিল হ্যান্সি ফ্লিকের দল। সেখান থেকে দুর্দান্ত প্রত্যাবর্তন এবং শেষ মুহূর্তে এসে 3-2 গোলের নাটকীয় এক জয় পেয়েছে তারা। শেষ মুহূর্তের এই গোলটি ছিল আত্মঘাতী। ফলে ড্র নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নেওয়া ম্যাচে শেষ হাসি হেসেছে বার্সা, যে জয়ে তারা উঠে এসেছে পয়েন্ট তালিকার শীর্ষে। ম্যাচের 15 মিনিটে চমৎকার ড্রিবলিংয়ে গোলরক্ষক জোয়ান গার্সিয়াকে পরাস্ত করে ম্যাচের প্রথম গোলটি করেন ইভান
রোমেরো। প্রথমার্ধের শেষ দিকে আলেহান্দ্রোর হ্যান্ডবলের কারণে পাওয়া পেনাল্টি থেকে হোসে লুইস মোরালেস ব্যবধান দ্বিগুণ করেন, তবে বিরতির পরেই ঘুরে দাঁড়ায় কাতালানরা। ৪৯ মিনিটে পেদ্রির দুর্দান্ত শটে ব্যবধান কমায় বার্সেলোনা। মাত্র ৩ মিনিট পর রাফিনহার কর্নার থেকে ফেরান তরেসের নিখুঁত ফিনিশে সমতায় ফেরে দলটি। ম্যাচ তখন প্রায় শেষের পথে। অতিরিক্ত সময়ে উনাই এলগেজেবালের আত্মঘাতী গোলে ৩-২ ব্যবধানের নাটকীয় জয় পায় বার্সেলোনা। লালিগার নতুন মৌসুমে টানা ২ ম্যাচে অপরাজিত থেকে নিজেদের শিরোপা ধরে রাখার লড়াইয়ে দারুণ শুরু বজায় রাখল জাভির দল। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে প্রতিবেদন নিয়ে শুনানি আজ। দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি ইসহাকদারের। সাত জেলায় হতে পারে ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি। গাজা সিটির ভেতরে ঢুকলো ইসরায়েলি বাহিনী, নিহত 63 ফিলিস্তিনি। এবং 2 গোলে পিছিয়ে পড়ে শেষ মুহূর্তে নাটকীয় জয় বার্সার। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 1টার নিউজ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।